12 মার্চ 1993 সেই দিন যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। ঠিক সেই সময়ে পাকিস্তানের কিছু মানুষ ভারতের ভেতর থেকে দেশকে ভেঙে দেওয়ার এবং পুরো দেশকে কাঁপিয়ে দেওয়ার জন্য একটি ভয়ঙ্কর ও মাস্টার মাইন্ড পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু সেই পরিকল্পনা কতটা গভীর ছিল, কারা ছিল এর পেছনে, আর কিভাবে ভারত সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের এত কাছে পৌঁছে গিয়েছিল, আর তারা ভারতে ঢুকল কিভাবে? বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই সময়ে যেখানে প্রতিটি মোড়ে লুকিয়েছিল ষড়যন্ত্র, বিপদ আর গোপন মুখ। চলুন 2D অ্যানিমেশনের মাধ্যমে পুরো ঘটনাটি বুঝে নেওয়া যাক। রাতের নিস্তব্ধতা চিরে ট্রেনের শব্দ যেন কোনো দানবের গর্জনের মতো শোনাচ্ছিল। লোহার রেল লাইনের ওপর চাকার ঘর্ষণ এমন এক ছন্দ তৈরি করছিল যা কানে বিঁধছিল। ট্রেনের জেনারেল কোচে ভিড় ছিল, কিন্তু তবুও এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। সেই কোচের জানালার পাশের সিটে বসেছিল 22 বছরের ফাইজান। ফাইজানের গায়ের রং ছিল গমের মতো, তার চোখ ছিল গভীর এবং ক্লান্ত, যেন অনেক রাত ধরে সে ঘুমায়নি। তার কোলে শক্ত করে চেপে রাখা ছিল একটি কালো রঙের ভারী ব্যাগ। তার হাত সেই ব্যাগের চেন এত জোরে ধরেছিল যে তার আঙুল সাদা হয়ে গিয়েছিল। তার শরীর হালকা কাঁপছিল, কিন্তু তার ঠোঁট নড়ছিল অবিরাম। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এই শব্দগুলো তার মুখ থেকে এত আস্তে বেরোচ্ছিল যে পাশের লোকটিও হয়তো শুনতে পেত না। কিন্তু ফাইজানের জন্য এই শব্দগুলো ছিল এক ধরনের মন্ত্র, একটা ঢাল যা তাকে তার হৃদয়ের গভীরে জন্ম নেওয়া ভয় থেকে রক্ষা করছিল। সে জানত না তার আসল গন্তব্য কোথায়, তাকে শুধু একটি আদেশ দেওয়া হয়েছিল আর সেই ব্যাগটির নিরাপত্তা করতে বলা হয়েছিল। প্রায় 18 ঘন্টা কেটে গেছে। ফাইজান না কিছু খেয়েছে, না এক ফোঁটা পানি পান করেছে। তার চোখ যেন পাথরের মতো হয়ে গেছে। হঠাৎ ট্রেনের গতি কমে গেল। বাইরে ঝাপসা আলোয় দেখা যেতে লাগলো কাটা তারের বেড়া আর উঁচু ওয়াচ টাওয়ার। এটাই ছিল সীমান্ত। পাকিস্তানের মাটি পেছনে পড়ে যাচ্ছিল আর ভারতের সীমান্ত শুরু হচ্ছিল। যেই মুহূর্তে ট্রেন ভারতীয় সীমান্তে ঢুকল, ফাইজানের কপালে ঘাম জমে উঠল। তাকে বলা হয়েছিল সীমান্ত পার করলেই তার আসল পরীক্ষা শুরু হবে। সে এখন শত্রু দেশের ভেতরে। তার ভিতরে অদ্ভুত এক আতঙ্ক জন্ম নিতে লাগল। তার মনে হচ্ছিল যেন সবাই তাকে দেখছে। তার মনে হচ্ছিল তার হৃদস্পন্দনের শব্দ এত জোরে হচ্ছে যে পুরো বগি শুনতে পাচ্ছে। তার ঠিক সামনে বসেছিলেন একজন মহিলা। তার নাম ছিল সুনিতা দেবী। তার বয়স প্রায় 50 বছর। কপালে বড় লাল টিপ আর চোখে মায়াময় দৃষ্টি। তিনি অনেকক্ষণ ধরে এই যুবকটিকে লক্ষ্য করছিলেন। তিনি দেখলেন সীমান্ত পার করার সাথে সাথে ছেলেটির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কি হয়েছে বাবা, এত টেনশনে কেন? সুনিতা দেবী স্নেহের সাথে জিজ্ঞেস করলেন। তুমি খুব ভয় পাচ্ছ মনে হচ্ছে। শরীর খারাপ নাকি? একটু পানি খাবে? ফাইজান চমকে উঠল। তার মনে হলো যেন কেউ তার গোপন রহস্য ধরে ফেলেছে। সে মাথা নিচু করে শুকনো গলায় বলল, না, আমি ঠিক আছি, শুধু ভ্রমণের ক্লান্তি। সুনিতা দেবী তার কণ্ঠে অদ্ভুত কাঁপুনি অনুভব করলেন। তিনি লক্ষ্য করলেন ছেলেটি তার ব্যাগটিকে যেন কোনো মূল্যবান ধন সম্পদের মতো বুকে চেপে ধরে আছে। তিনি আবার বললেন, বাবা, যদি কোনো সমস্যা থাকে বলো, আমি তো মা, তোমার ভয় দেখে আমারও খারাপ লাগছে। এইবার ফাইজান একটু কড়া স্বরে বলল, ম্যাডাম, আপনি আপনার কাজ করুন, আমার কিছু হয়নি। সুনিতা দেবী চুপ হয়ে গেলেন, কিন্তু তার মনে এক অজানা ভয় জন্ম নিল। রাত তখন প্রায় 11টা। পুরো বগিতে অন্ধকার, শুধু নীল নাইট ল্যাম্প জ্বলছিল। সুনিতা দেবীর ঘুম আসছিল না। তিনি শুধু ছেলেটির সন্দেহজনক আচরণ লক্ষ্য করছিলেন। ঠিক তখনই বগির দরজা দিয়ে ইউনিফর্ম পরা একজন ঢুকল। সে ছিল TTE, টিকিট পরীক্ষক। তার হাতে একটি চার্ট ছিল। সে প্রতিটি ঘুমন্ত যাত্রীকে জাগিয়ে টিকিট চাইছিল। যখন সে ফাইজানের কাছে পৌঁছল, ফাইজান ঘুমানোর ভান করছিল। TTE তাকে কাঁধে ধরে ঝাঁকিয়ে বলল, এই ভাই ওঠুন, টিকিট দেখান। ফাইজান হঠাৎ ঘাবড়ে উঠা বসল। তার চোখ লাল ছিল। সে দ্রুত পকেট থেকে টিকিট বের করে দিল। TTE টর্চ জ্বালিয়ে টিকিট ভালো করে দেখল, তারপর ফাইজানের মুখের দিকে তাকালো। কোথা থেকে আসছো? সন্দেহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করল সে। ফাইজান মিথ্যা বলল, অমৃতসর থেকে উঠেছি। TTE আবার জিজ্ঞেস করল, এই ব্যাগে কি আছে? খুব ভারী লাগছে। ফাইজানের গলা শুকিয়ে গেল। এতে আমার বই আর কিছু পুরনো যন্ত্রপাতি আছে, আমি মজুরির কাজ করি। TTE কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার অভিজ্ঞতা বলছিল কিছু একটা ঠিক নেই, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে টিকিটে সাইন করে সামনে চলে গেল, কিন্তু যাওয়ার আগে একবার ফিরে তাকালো ফাইজানের দিকে। ফাইজান আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ল, কিন্তু তার হৃদস্পন্দন তখনও খুব দ্রুত চলছিল। সুনিতা দেবী সব কিছু দেখছিলেন। এখন তার সন্দেহ ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হচ্ছিল। তার মনে হচ্ছিল পুলিশকে খবর দেওয়া উচিত, কিন্তু আবার মনে হলো হয়তো ছেলেটি শুধু গরিব এবং ভয় পাচ্ছে।
এই দ্বিধার মধ্যেই রাত কেটে গেল। পরের দিন দুপুরে ট্রেন এসে থামল হায়দ্রাবাদ রেলওয়ে স্টেশনে। স্টেশনে মানুষের ভিড় উপচে পড়ছিল। ফাইজান তার সিট থেকে উঠল, ব্যাগ কাঁধে নিল এবং চুপচাপ ট্রেন থেকে নেমে গেল। সে একবারও সুনিতা দেবীর দিকে ফিরে তাকাল না। স্টেশন থেকে বের হতেই হায়দ্রাবাদের তীব্র রোদ আর বিরিয়ানির সুগন্ধ তাকে ঘিরে ধরল। সে সোজা একটি চায়ের দোকানে গেল, এক কাপ চা খেল, চারপাশে তাকালো। যখন নিশ্চিত হলো কেউ তাকে অনুসরণ করছে না, সে পকেট থেকে একটি পুরনো মোবাইল বের করল। একটি নম্বরে ফোন করল। কিছুবার রিং হওয়ার পর ফোন ধরল কেউ। আসসালামু আলাইকুম ভাইজান। ফাইজান আসতে বলল। ওপাশ থেকে ভারী গলা শোনা গেল। ওয়ালাইকুম সালাম, পৌঁছেছ? জি ভাইজান, আমি ভারতে পৌঁছে গেছি, হায়দ্রাবাদ স্টেশনে আছি। নিজের কাজ মনে আছে তো? আল্লাহ তোমাকে জান্নাত দান করুন, খোদা হাফেজ। ফোন কেটে গেল। ফাইজানের মুখে অদ্ভুত এক উন্মাদনা ফুটে উঠল। সে একটি অটো থামালো। অটো চালক ছিলেন মধ্যবয়সী একজন লোক, যার মাথায় শালা টুপি। হ্যাঁ ভাই, কোথায় যাচ্ছ? ফয়জান শান্ত কণ্ঠে বলল, আমাকে চারমিনারের কাছে নিয়ে চলুন। অটো চলতে লাগলো। হায়দ্রাবাদের গলিসমূহ, পুরনো বাজার আর মানুষের কোলাহল ফয়জানের জন্য একেবারেই নতুন ছিল। অটো চালক কাঁচে ফয়জানকে দেখল। ভাই সাহেব, আপনি কি এখানকার নন? প্রথমবার এসেছেন হায়দ্রাবাদে? ফয়জান একটু ঘাবড়িয়ে বলল, না ভাই, আমি এখানকারই, শুধু অনেক দিন পর ফিরে এলাম। আপনি শুধু চালান, দ্রুত পৌঁছতে হবে। চালক হাসল। মিয়া, রাগ কেন? এই শহরে একবার এলেই এখানকার হয়ে যায়। যখন অটো চারমিনারের কাছে পৌঁছল, ফয়জান তার ব্যাগকে দৃঢ়ভাবে ধরে রাখল। সে পকেট থেকে 500 টাকার নোট বের করে চালককে দিল। আরে ভাই, আমার কাছে খোলার টাকা নেই। চালক বলল, রাখো ভাই, আমার দরকার নেই। ফয়জান নোট দিয়ে দ্রুত ভিড়ে মিলিয়ে গেল। চালক তাকে যেতে যেতে দেখছিল। তার মনে হচ্ছিল, এক সাধারণের মতো ছেলে কেন এত বড় টিপ দিল। চারমিনারের কাছে ভিড় ছিল। পর্যটক, ফেরি ব্যবসায়ী আর পুলিশ কর্মী সবাই উপস্থিত। ফয়জান লক্ষ্য করল নিরাপত্তা যথেষ্ট কড়া। সে চুপচাপ একটি খুঁটির আড়ালে দাঁড়ালো। সে দেখল কিছু পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে। সে এমন একটি স্থান খুঁজছিল যেখানে সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়। চারমিনারের একটি প্রধান খুঁটিতে অনেকেই সেলফি নিচ্ছিল। সেখানেই একটি ছোট অন্ধকার কোণ ছিল। ফয়জান ধীরে ধীরে সেই খুঁটির দিকে এগোলো। সে ব্যাগ নামালো, তার মধ্যে থেকে বের করল একটি বড় লাল রঙের যন্ত্র, একটি টাইম বোম। এর উপর চলছিল ডিজিটাল ঘড়ি। 12:25 দেখাচ্ছিল। ফয়জানের হাত কাঁপছিল। সে বোমের সার্কিটে কিছু পরিবর্তন করল এবং টাইমার 1:15-এ সেট করল। মাত্র 50 সেকেন্ড সময় বাকি ছিল। সে বোমটি খুঁটির একটি ফাঁকে ঢুকালো এবং উপরে কিছু পুরনো কাপড় ঢেকে দিল যেন কেউ লক্ষ্য না করে। তারপর খালি ব্যাগ ফেলে সে সরে গেল। সে কিছু দূরে একটি বিরিয়ানি স্টলে দাঁড়ালো। একটি প্লেট বিরিয়ানি নিয়ে দাঁড়িয়েই খেতে শুরু করলো। তার চোখ অবিরাম সেই খুঁটির দিকে। মনে হচ্ছিল খুব অল্প সময়ের মধ্যে লাশের স্তূপ হবে। সেই সময়ে চারমিনারের খুঁটির কাছে 3 বন্ধু খেলা করছিল, সুরাজ, মোহাম্মদ সালিম এবং রাকেশ। তারা কলেজের বন্ধু, ছুটি উদযাপন করতে হায়দ্রাবাদ এসেছে। রাকেশের কাছে ভালো ক্যামেরা ফোন ছিল। ও সেলিম, ঠিকভাবে দাঁড়াও, আমি তোমার ছবি তুলছি, রাকেশ চিৎকার করে বলল। সেলিম হাসতে হাসতে খুঁটির কাছে দাঁড়ালো। সুরাজ তার পাশে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। রাকেশ একটি ছবি তুলল। দেখো কেমন এসছে? সেলিম কাছে গিয়ে জিজ্ঞেস করল। রাকেশ ছবিটি দেখল। ভাই, আলো দারুণ, কিন্তু খুঁটির নিচে কি আছে? কিছু লাল রঙের জিনিস। টিনেই ঝুঁকে অন্ধকার কোণে তাকালো। কাপড়ের নিচ থেকে কিছু তার বেরিয়ে এসছে। একটি ছোট লাল বাতি জ্বলছে। সালিম ধীরে কাপড় সরালো। সে চিৎকার করল, হায় আল্লাহ, এটা বোম! সুরাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বোম? এখান থেকে দৌড়াও, এটা ফেটে যাবে, আমরা সবাই মারা যাব। সুরাজ ভয়ে পিছনে সরে গেল। চলো সালিম, রাকেশ, পুলিশকে ফোন করি দূর থেকে। তবে সালিম সেখানে রইল। সে দেখল ছোট বাচ্চারা খেলছে, বৃদ্ধরা বসে আছে। না সুরাজ, আমরা এভাবে চলে যেতে পারি না। যদি আমরা দৌড়াই, নিরপরাধ মানুষ মারা যাবে। আমরা কায়র নই। রাকেশও কাঁপছিল, কিন্তু সে সালিমের হাত ধরল। তুমি ঠিক বলছো সালিম, আমাদের কিছু করতে হবে। সালিম সঙ্গে সঙ্গে ফোন বের করে পুলিশ কন্ট্রোল রুমে কল করল। ঠিক তখন পাশের থানায় ইন্সপেক্টর রঞ্জিত সিং তার মেজে কিছু ফাইল দেখছিলেন। তিনি কঠোর মেজাজের এবং সতর্ক অফিসার ছিলেন। হঠাৎ ফোনের ঘণ্টা বাজল। হ্যালো, ইন্সপেক্টর রঞ্জিত বলছি। স্যার, চারমিনারের কাছে বোম আছে, পিলার নাম্বার 3-এর কাছে, দ্রুত আসুন, টাইমার চলছে। সালিমের কণ্ঠে আতঙ্ক ছিল। রঞ্জিত সিং এক মুহূর্তও বিলম্ব করলেন না। তিনি টুপি তুলে চিৎকার করলেন, সকলেই জিপে ওঠো, চারমিনারে বোমের খবর এসেছে, বোম স্কোয়াডকে এক্ষুনি মেসেজ করো। 5 মিনিটের মধ্যে পুলিশ গাড়ি সাইরেন বাজিয়ে চারমিনারে পৌঁছল। পুরো এলাকা ঘাঁটি হয়ে গেল। পুলিশ মানুষকে সরাতে শুরু করলো। সবাই পিছনে হটো, এখান থেকে দৌড়াও, বিপদ আছে। রঞ্জিত সিং সরাসরি সেই স্থানে পৌঁছলেন যেখানে সালিম আর রাকেশ দাঁড়িয়েছিল। তোমরা ফোন করেছিলে? জি স্যার,
এখানে দেখুন। সালিম খুঁটির দিকে ইশারা করল। রঞ্জিত সিং বোমটি দেখল। তার কপালে ঘাম জমল। এটা খুবই বিপজ্জনক বোম। টাইমার দেখো, মাত্র 15 মিনিট বাকি। ঠিক তখন বোম ডিসপোজাল স্কোয়াডের এক বিশেষজ্ঞ, নাম অকরাম, সেখানে পৌঁছল। সে নিরাপত্তা কিট পরল এবং বোমের কাছে বসল। স্যার, এটি অত্যন্ত জটিল সার্কিট। একটা ভুল তার কেটে গেলে পুরো এলাকা উড়ে যাবে। অকরাম তার যন্ত্রপাতি বের করল। সেখানে থাকা প্রত্যেকের নিঃশ্বাস থেমে গেছিল। পুলিশ 500 মিটার এলাকা খালি করল, কিন্তু সালিম আর রাকেশ দূরে দাঁড়িয়ে দোয়া করছিল। ফয়জান, যিনি দূরে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছিল, সমস্তটা দেখেই অবাক হয়েছিল। সে ভেবেছিল মানুষজনরা দৌড়াবে, কিন্তু পুলিশ এত দ্রুত এসে 2 ছেলে বোমা রক্ষা করবে এটি সে কখনো ভাবেনি। সে ধীরে ধীরে সরে গেল। অকরাম ঘাম মুছোতে না হয়ে কাজ করছিল। স্যার, 2টি তার আছে, একটা নীল একটা সবুজ, কোনটি কাটবো বুঝতে পারছি না। টাইমারে মাত্র 60 সেকেন্ড বাকি। 59, 58, 57। সারা হায়দ্রাবাদে যেন নিস্তব্ধতা নেমে এসেছে। মন্দির, মসজিদ, চার্চ সবাই নিরাপত্তার জন্য প্রার্থনা করছে। অকরামা চোখ বন্ধ করে বলল, ও আল্লাহ। সে নীল তারটি কেটে দিল। টাইমার থেমে গেল। ঘড়ি 10 সেকেন্ডে স্থির। অকরাম মাটিতে বসল। হোগেয়া স্যার, বোমা ডিফিউজ হয়েছে। ইন্সপেক্টর রঞ্জিত দীর্ঘশ্বাস নিলেন। ভিড়ের মধ্যে থাপ্পড়ের শব্দ উঠল। মানুষরা সালিম আর রাকেশকে কাঁধে তুলে নিল। ঠিক তখনই সেই অটো চালক পুলিশকে দৌড়ে জানালো, স্যার, যে ছেলেটি আমাকে 500 টাকার নোট দিয়েছিল সে ওই বিরিয়ানি স্টলের কাছে দৌড়াচ্ছে। রঞ্জিত সিং সঙ্গে সঙ্গে তার টিমকে নির্দেশ দিল। পুলিশ ফয়জানকে চারপাশ থেকে ঘেরাও করল। ফয়জান পালানোর চেষ্টা করলেও রঞ্জিত সিং তাকে ধরল। সন্ধ্যার সময় চারমিনারের আলো আবার ঝলমল করতে লাগল। ইন্সপেক্টর রঞ্জিত সিং সালিম আর রাকেশকে অফিসে ডেকল। আজ যা তোমরা করেছ, পুরো দেশ তোমাদের কৃতজ্ঞ। ধর্ম আর ভয়কে ঊর্ধ্বে উত্থিত হয়ে তোমরা মানবতা বেছে নিয়েছ। সালিম হাসতে হাসতে বলল, স্যার, এই দেশ আমাদের। নিজের বাড়ি বাঁচানো কোনো সাহসিকতা নয়, এটা আমাদের কর্তব্য। ফয়জান এখন জেলের সেল শিকের পিছনে। তার ভুল বুঝছে কিনা তা সময় বলবে, কিন্তু সেই দিন হায়দ্রাবাদের বিজয় হয়েছে। সেই দিন ঘৃণা হেরে গেছে আর ভারতের ঐক্য জিতেছে।